বাংলা সাহিত্যে কিছু রহস্য ও রোমাঞ্চকর ঘটনা নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ নিবেদন। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পুরনো বাড়ি। গল্পটি আমরা আজকে নিয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা 50টি ভূতের গল্প এই বইটি থেকে। বইটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি 2001 সালে। গল্প পাঠে দেওয়ার ঘোষ। শুরু হচ্ছে পুরনো বাড়ি। এও কিন্তু সত্যি ঘটনা, আমার জ্যাঠামণির মুখ থেকে শুনেছিলাম। তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন আমিও সেইভাবেই তোমাদের বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। আমার বয়স তখন 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে হবে। একই অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়েছে, তার উপর আবার শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরেই যাওয়া ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরনো, তা হোক, চারিদিক বেশ ফাঁকা। টাঙাওয়ালা বাড়ির কাছে টাঙা থামিয়ে বলল, আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু? হ্যাঁ। এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করত। বললাম, খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙাওয়ালা বলল, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে, যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গাটাই ভালো। এই বলে টাঙাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি টাঙাওয়ালার কথা শুনে কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি। মালপত্র বাড়ির রোয়াকে রেখে দরজার কড়া নাড়াতেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? আপনার এখানে কোনো ঘর খালি আছে? 1 মাস থাকবো। ভদ্রলোক আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে, আমি ওপারে থাকি, আপনি নিচে থাকবেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে, পারবেন তো? আমি কোনো কথা না বলে 10 টাকাই বের করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘর, উপর একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরেই পাতকো পায়খানা, চারিদিকে গাছপালা, বন। মাঝে মধ্যে 2-1টা ঘর বাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক টাকা 10টি আগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন। আমি তাতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল। রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, পেড়া, চমচম কিনে ফিরে এলাম। তখন সন্ধে হয়ে গেছে। কার্তিকের শেষ, অল্প অল্প শীতও পড়েছে তখন। ঘরে এসে তালা খুলেই অবাক, দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেক দড়ি বেঁধে তাতেই আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো, কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেনবাবু। আমি তাকে ডাকলাম। 2-3 বার ডেকেও কোনো সাড়া পেলাম না। তখন টর্চ জেলে উপরেই উঠে দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, গজেনবাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অবদ্ধ তো, মেজাজটাও খিচড়ে গেল। কেননা এ ঘরে যখন আর কোনো দরজা নেই তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমারই উপকার হয়েছে, তবুও এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে পেড়া চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেনবাবু একগাল হেসে বললেন, কি ভায়া,
রাতে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালের কথাটা ভাবলাম। শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সবসময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়ালে দরজা খুলবেন না। এসব জায়গা ভালো জায়গা নয়। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না। ওধারে আমার আরেকটা বাড়ি আছে, সেখানেই থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরের আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? তিনি তো অনেকদিন আগে গত হয়েছেন। তাহলে ওই মহিলাকে? গজেনবাবু হেসে বললেন, আপনি ভুল দেখেছেন। এখানে কোনো মহিলা থাকে না। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিন যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম, বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটি যেই উত্তীর্ণ হলো অমনিই দেখলাম আলো জ্বেলে উঠল ঘরের ভেতর। ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়ে। চারিদিক নিস্তব্ধ, নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়েই তালা খুলে যা দেখলাম তাতেই সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্র কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে মায়ে আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো, ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। গজেনবাবু সন্ধ্যার পর থাকেন না এখানে। কেন যে থাকে না তা এবার বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটিকে। তবে কি? হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? বসে বসেই মনস্থির করে ফেললাম আজকে রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত যে কি করে কাটাবো তা ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে কোনো রকমে রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা পেঁড়া চমচমগুলি খেয়ে ফেললাম। যে রান্না তৈরি করা হয়েছিল তার দিকে হাতও দিলাম না। এবার জল খেতে হবে, কিন্তু কলসি গড়াতে গিয়েই অবাক। এ কি, জল কই? বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তার উপর ভয়ে এবং পেঁড়া চমচম খাওয়ার ফলে যে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কি আর করি, বাইরে কুঁয়োতলা গিয়ে জল আনতে ভয় করছিল যদিও, তবু যেতেই হবে। যেতে গিয়েই বাঁধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপদপিয়ে হ্যারিকেনটা নিভে গেল। আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। ভয় ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে তুমি? কে কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ? আমি তো কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমার অনেক কাজই এমনই করে দিয়েছ। তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমার তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুঁয়োতলায় ঠিক করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকে এই কুঁয়ো দিয়ে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না। কি করেই বা জানবো? সবে তো একটা দিন এসেছি। তাড়াতাড়ি জানলা খুলে কুঁয়োতলায় তাকাতেই দেখলাম কুঁয়োর পাড়ে একটা হ্যারিকেন জ্বলছে। আর তারপরেই যা দেখলাম সে একটা বিভৎস ব্যাপার। কুঁয়োতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলাটি গলায় দড়ি দিয়ে ঝুলছেন। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃতি হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আমার দিকে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর সব কিছু খুলে বললাম সকলকে।
আমার বৃত্তান্ত শুনে প্রত্যেককেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তখনই মালপত্তর গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম। আবার থাকে এখানে? লোকমুখে শুনলাম যে মহিলাটি আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্র মহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। শুনছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা পুরনো বাড়ি, গল্প পাঠে দেবার্ঘ। কদিন পর আমরা আবার একটি রহস্য ও রোমাঞ্চকর ঘটনা গল্প নিয়ে হাজির হব। ততদিন শুনতে থাকুন হরর বেঙ্গল স্টোরিজ।